এটা কত তাহলে পিন বাস ভাই মানুষ তো কিনবে 100 টাকা আমি তো 50 টাকা দিলাম ওদের বাসে টাকা দিয়ে কি উড়ে গেল একদম সেম ওই লাস্টে ওই সিট উড়ে কিন্তু পিন বাস এক কাজ করতে হবে এখন 100 টাকা দিয়ে 1000 পিস কিনে রাখতে হবে 4 বছর পর যে সেল করো সেল না 4 বছর পর হবে না 4 বছর মানে স্টার্ট করে দিলাম সমানতা তোমাদের গাঠনিক সমানতা হচ্ছে চলমান ছিল আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কি কভার করছিলাম আমরা শিকড় সমানতা করছি তারপর অবস্থান সমানতা করছি তারপর আমরা বললাম কার্যকরীমূলক সমানতা এবার বললাম মেটামরিজম ওকে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সমানতা করব যেটাকে তোমার বলা হয় টটোমারিজম তো টটোমারিজম বেসিক্যালি তোমার এক ধরনের একটা বিশেষ ধরনের একটা কার্যকরীমূলক সমানতা এটা তো এটাকে বেসিক্যালি তোমার বলা হয় গতিশীল কার্যকরীমূলক সমানতা কেন এটাকে গতিশীল কার্যকরীমূলক সমানতা বলা হয় দেখো এদিকে দেখো আমাদের একটা উদাহরণ নিলাম আমরা কি CH3COCH3 ওকে আচ্ছা বলো এই যোগটা কি CH3COCH3 যোগটা কি এটা হচ্ছে একটা কিটোন এটা কি কিটোন হচ্ছে একটা কিটোন আচ্ছা চুপ থাকো কথা বলো মন দিয়ে শুনো কি বলি এটা হচ্ছে আমাদের কিটোন এই কিটোনে আমার কার্যকরীমূলক কোনটা CO ওকে দেখো যদি এরকমটা হয় যে দেখো এখানে আমাদের CO টা হচ্ছে কার্যকরীমূলক ওকে CO টা হচ্ছে আমাদের কার্যকরীমূলক তো কার্যকরী মূলকের সাথে দেখো এই কার্বনটা এই যে এই কার্বনটা সরাসরি যুক্ত না কার্যকরী মূলকের সাথে এই কার্বনটা কি সরাসরি যুক্ত কিনা সরাসরি যুক্ত মানে কার্যকরী মূলকের সাথে তোমার যেই কার্বনটা সরাসরি যুক্ত থাকে ওই কার্বনটাকে তোমার বলা হয় আলফা কার্বন কি কার্বন আলফা কার্বন কার্যকরী মূলকের সাথে যেই কার্বন পরমাণুটা সরাসরি যুক্ত থাকে তাকে কি বলা হয় আলফা কার্বন ওকে এই কার্বনটা হচ্ছে আমার আলফা কার্বন এখন মনে করো এই কার্বনে কিছু হাইড্রোজেন আছে তাহলে তুমি যে কোনো একটা হাইড্রোজেনকে সিলেক্ট করো এখানে
দেখো তাহলে কার্যকরী মূলকের সাথে যেই কার্বনটা সরাসরি যুক্ত তাকে কি বলা হয় আলফা কার্বন। আর আলফা কার্বনে যে হাইড্রোজেন পরমাণুগুলো থাকে তাকে আমরা বলি আলফা হাইড্রোজেন। ওকে, আমি আবার বলছি, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যে কার্যকরী মূলকের সাথে যেই কার্বন পরমাণুটা সরাসরি যুক্ত থাকবে তাকে কি বলবো আলফা কার্বন। আর আলফা কার্বনে যে হাইড্রোজেন পরমাণুগুলো থাকবে তাকে কি বলবো আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন, আচ্ছা আলফা হাইড্রোজেন। ওকে, এখন লক্ষ্য করো, এখানে তোমার এটা কি আমাদের কিটোন CH3CO CH3 CH3CO CH3। আচ্ছা, আমি এই জিনিসটা একটু ভেঙে লিখি, এখন তোমার খাতা লেখার দরকার নাই, পুরো জিনিসটা কমপ্লিট করার পর তোমরা লিখবা। যেমন আমি একটু ভেঙে লিখে থেকে আমি একটা CH3 ঠিক রাখলাম। দেখো এইখানে আমি লিখলাম CH2, এইখানে আমি লিখলাম H, ঠিক আছে? জাস্ট হচ্ছে এই CH3 এর একটা হাইড্রোজেনকে আমি আলাদাভাবে কি শো করাইলাম। আচ্ছা, তাহলে বলো তো এইটা আমাদের কি, এই কার্বনটা কি বলবো, এটা হচ্ছে আলফা কার্বন, ঠিক আছে না? তাহলে যেহেতু এখানে আমার কার্যকরী মূলক কোনটা CO, তাহলে এই CO এর সাথে এই কার্বনটা সরাসরি যুক্ত, এটা কি একটা আলফা কার্বন। এই আলফা কার্বনে এই হাইড্রোজেনটা যুক্ত, এই আলফা কার্বনে এই হাইড্রোজেনটা যুক্ত, ঠিক আছে? তাহলে এই হাইড্রোজেনটাকে আমরা কি বলবো আলফা হাইড্রোজেন। যেমন আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন। আচ্ছা, ওকে, এখন দেখো, এখন এখানে দেখো, এগুলো এখন লেখার দরকার নেই, তুমি পরে লিখো, আগে বুঝো। দেখো এখানে যে CO বন্ধনটা আছে, এই বন্ধনটাতে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের না? তাহলে আমি এটা কাজ করতে পারি না? আমি চাইলে এই দুটো ইলেকট্রন কার মাথায় তুলে দিলাম, অক্সিজেনের মাথায় তুলে দিলাম। ওকে, আমি যদি এই কাজটা করি দেখো তাহলে কি হবে, যার মাথায় তুলবো তার মাথায় কি চলে আসবে নেগেটিভ চার্জ। ওকে, আচ্ছা, আর তোমার এখানে আছে CH2 আছে। দেখো আমি যদি এখন এই কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে দেখো, তো এটা ভুলে গেছি এখানে, যদি অক্সিজেনে মাইনাস আসে তাহলে কার্বনে কি আসবে প্লাস, তো আসতে হবে, ঠিক আছে? মানে যার মাথায় তুলবো তার মাথায় মাইনাস, আর যার থেকে তুলবো তার মাথায় কি প্লাস। ওকে, এবার দেখো এইখানে যদি আমি এই কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে বন্ধনটা চিন্তা করি, এখানে বলো তো কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বনের না কার্বনের বেশি? তাহলে কি হবে, এই বন্ধনটা যখন ভেঙে যাবে তখন কি হবে, দেখো এই বন্ধন যখন ভেঙে যাবে তখন কি হবে, তখন এই কার্বনের মাথায় চলে আসবে কি মাইনাস, আর হাইড্রোজেনের মাথায় কি চলে আসবে প্লাস, ঠিক আছে? প্লাস চলে আসবে। তো এখন কি হবে, দেখো এখন কি হবে, এই H প্লাসটা গিয়ে এই O মাইনাসের সাথে কি হবে যুক্ত হবে। তাহলে দেখো, ওকে, তাহলে দেখো আমি যদি এখন এগুলো মুছে দেই তাহলে আমি কি লিখতে পারবো, এই O মাইনাস আর H প্লাস মিলে কি হবে বলো, OH হবে, ঠিক আছে? OH হবে। আর দেখো প্লাস মাইনাস মিলে কি হয় বলো তো, একটা বন্ধন তৈরি হয় না? প্লাস মাইনাস মিলে একটা বন্ধন তৈরি। আমি একটা কাজ করি, আমরা এখানে প্লাস মাইনাস গুলোকে সরাই ফেলি। দেখেন দেখো তাহলে কি হবে, প্লাস মাইনাস মিলে একটা বন্ধন, ঠিক আছে? একটা বন্ধন তৈরি। তাহলে দেখো কি হয়ে গেল, আমার মূল যৌগটা ছিল কিটোন, এই কিটোনটা হচ্ছে তোমার এরকম একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে কোথায় গেল, এরকম একটা স্ট্রাকচার হচ্ছে সে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি এখানে সবকিছু মুছে দিচ্ছি, এগুলো আমাদের কাজের না, এটাও এগুলো মুছে দেবো। বেসিক্যালি আমাদের মেইন জিনিস হচ্ছে এটা।
পুরো বিস্তারিত ট্রান্সফরমেশন লিখতে হবে না, তুমি খালি হচ্ছে যে এইটা থেকে এটা লিখো। এখন ব্যাপারটা বুঝো, এখানে এখানে কি হচ্ছে, এখানে ডাবল বন্ড আছে, তার মানে এখানে কি বলো, এই ডাবল বন্ডকে কি বলে, ইন প্লাস, আর ওএক্স থাকলে এটাকে কি বলবো, অল। মানে দুটোকে একসাথে করলে দাঁড়াচ্ছে ইন অল। এখানে দেখো, এখানে তুমি দেখো, এখানে তোমার কিটোন ছিল তোমার একটা কার্যকরী মূলক। এখন এই কিটোন কার্যকরী মূলকটা এই ট্রান্সফরমেশনের মাধ্যমে কোথায় পৌঁছায় গেল, ইনলে পৌঁছায় গেল, ইনলে পৌঁছায় গেল। এবং এই ট্রান্সফরমেশনটা মানে এই রূপান্তরটা প্রতিনিয়ত চলতে থাকে, মানে কিটোন থেকে ইনলে যায়, আবার ইনল থেকে কি কিটোনেও আসে। এই জন্য দেখো আমি এখানে একটা সাম্যাবস্থা চিহ্ন দিচ্ছি, মানে দুইটা গঠনের মধ্যে কি এই পারস্পরিক রূপান্তরটা প্রতিনিয়ত কি চলমান থাকে, চলমান থাকে। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা বলতেছি যে এই দুইটা স্ট্রাকচারের মধ্যে যে রূপান্তরটা, এখানে একটা গতিশীল সাম্যাবস্থা কি থাকে, বজায় থাকে। এবং যেহেতু কিটোন একটা কার্যকরী মূলক, আবার ইনল সম্পূর্ণ ভিন্ন আরেকটা কি কার্যকরী মূলক, এই জন্য এটা যেহেতু এটা হচ্ছে তোমার কি দুইটা ডিফারেন্ট কার্যকরী মূলকের মধ্যে এই ঘটনাটা সম্মিলিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি কার্যকরী মূলক সমানতা। আবার এই দুইটা স্ট্রাকচারের মধ্যে যে রূপান্তরটা এটা কি কন্টিনিউয়াসলি চলতে থাকে, এবং এখানে একটা গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে গতিশীল কার্যকরী মূলক কি সমানতা। ঠিক আছে, এটাই হলো টটোমারিজম, বুঝা গেল? এটাই হলো টটোমারিজম। টটোমারিজমে কি ঘটবে, একটা কার্যকরী মূলক থেকে স্বতঃস্ফূর্তভাবে কি আরেকটা কার্যকরী মূলকে এরকম পারস্পরিক রূপান্তর চলতে থাকবে, এবং ওই দুইটা গঠনের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা বজায় থাকবে। তখন এই ধরনের সমানতাকে আমরা কি বলি, টটোমারিজম বলি। টটোমারিজম কিন্তু অনেক ডেপথ একটা জিনিস, অনেক ডেপথ আলোচনা এখানে আছে, বাট আমাদের সিলেবাসে যে মানে যে জিনিসগুলো আছে এগুলো আমি তোমাকে দেখাই দেবো। এক্সামে আসলে তুমি এইটাই ব্যাখ্যা লিখবে, এই জিনিসটা কি হবে। তাহলে এই ধরনের টটোমারিজমকে তোমার বলে কিটো ইনল টটোমারিজম। দেখো এটাকে বলে কিটো ইনল টটোমারিজম, কিটো ইনল টটোমারিজম। এখানে অনেকভাবে প্রশ্ন আসতে পারে, টটোমারিজম কাকে বলে ডেফিনিশন আসতে পারে। তারপরে হচ্ছে যে তোমার টটোমারিজমকে গতিশীল কার্যকরীমূলক সমানতা বলা হয় কেন, এরকম প্রশ্ন আসতে পারে। বা সরাসরি আসতে পারে কিটো ইনল টটোমারিজম ব্যাখ্যা করো। ওকে, নানানভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে, এবং প্রশ্ন আসবে যে এটা তুমি গ্যারান্টি থাকো, আসবে। হ্যাঁ, গতিশীল বলা কারণ কি, দেখো সাম্যাবস্থা কি স্থিতিশীল, সাম্যাবস্থা কি স্থির অবস্থা, মানে এইখান থেকে এখানে যাচ্ছে আবার কন্টিনিউয়াসলি এখান থেকে এখানে আসছে, অর্থাৎ যেই হারে সামনে যাচ্ছে একই হারে কি, এই জন্য জিনিসটাকে বাইরে থেকে দেখতে কি মনে হবে, স্থির। বাইরে থেকে দেখতে স্থির মনে হবে, বাট ভিতরে ভিতরে কি জিনিসটা রূপান্তরটা প্রতিনিয়ত চলমান, এই জন্য বলা হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানতা। হ্যাঁ, এই কার্বনের সাথে এই কার্বন, হ্যাঁ এই পাশে CH3 আছে কি না, হ্যাঁ আছে, এটা আমি নিচ্ছি না, আমরা যে কোনো একটা আলফা হাইড্রোজেন নিয়ে কাজ করলেই হবে। এখানে তুমি চাইলে এটাকে CH3 রেখে ভাবে ডাবল বন্ড CH3 করতে পারো, আর তিনটা হাইড্রোজেন আছে এখানে। মূলত ভাই একটা অক্সিজেনের হাত কয়টা ভাই, হাত তো দুটো, এখানে তিনটা হাইড্রোজেন লাগাইতে পারবে অক্সিজেনের সাথে, সম্ভব। তাহলে আমাদের টটোমারিজম ক্লিয়ার, ঠিক আছে। বইয়ে আরো অনেকগুলো एग्जांपल আছে, তবে তোমাদের एग्जामে আসলে এইটাই আসবে, কিটো ইনল টটোমারিজমটাই আসবে পরীক্ষায়, ঠিক আছে, বাকিগুলো আসবে না। হাজারিসের মধ্যে শুধু এইটাই আলোচনা আছে। আচ্ছা চলো আমরা আরো একটা দেখি, আমরা এবার
মানে টোটালজি আমাদের শেষ। নেক্সট সমাধান আমরা যেটা করব এখন সেটা হচ্ছে রিং চেন আইসোমেট্রি করব। রিং চেন আইসোমেট্রি। আচ্ছা রিং মানে কি? চক্র চক্র আর কি। চেইন মানে হচ্ছে শিকল। ওকে, যেমন এই কোনটা ভাই, যেমন ধরো আমি তোমাকে একটা ধরো আমি যদি এরকম একটা আমি যোগ নেই, এটা হচ্ছে প্রোপিন, ঠিক আছে না, 3 কার্বনের অ্যালকিন। এটা হচ্ছে শিকল। শিকল মানে কি অনেকগুলো কার্বন পাশাপাশি থাকে, হচ্ছে শিকল। এখন এখান থেকে আমি রিং বানাবো, এটা চেইনে আছে। এখন এটা রিং বানাবো কিভাবে? খুবই সিম্পল। দেখো আমরা এই যে CH2 বন্ড দিয়ে CH2 বন্ড দিয়ে কি CH2 এই যে হয়ে গেল না রিং, ত্রিভুজ, ঠিক আছে। এটা চেইন ছিল, এটা কি মানে চেইন মানে এটা শিকল ছিল, আর এটা রিং বা চক্র হয়ে গেছে। 3 কার্বনের চক্র হচ্ছে ত্রিভুজ। এটাই হচ্ছে রিং চেইন আইসোমার, সিম্পল। এবার আরো আছে, যেমন ধরো আমি যদি এটা নেই CH3 CH ডাবল বন্ড CH CH3, দেখো এটা হচ্ছে 4 কার্বনের একটা অ্যালকিন। হ্যাঁ, 4 কার্বনের অ্যালকিন, 4 কার্বনের অ্যালকিন। এটা এটা কি বলো, চেইন নাকি রিং? এখন এটা এখন চেইন, এটা এখন চেইনে আছে। তাহলে রিং কেমনে বানাবো? 4 কার্বনের রিং কি হবে? চতুর্ভুজ। এটা ঠিক আছে। এই যে এরকম যে তোমার 4টা কার্বন থাকবে এরকম পাশাপাশি, সবগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড দাও, 2টা করে হাইড্রোজেন দাও। ঠিক আছে, এই হয়ে গেছে। ওইটা চেইন, এটা রিং। তো রিং চেইন আইসোমেরিজম একদম সহজ, বাট রিং চেইন আইসোমেরিজম থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এটা জাস্ট হচ্ছে জানার জন্য আর কি। ঠিক আছে, তাহলে আমাদের গাঠনিক সমানতা শেষ। ঠিক আছে, ভালো করে কোনগুলো করবো বলি? ভালো করে করবো হচ্ছে অবস্থান সমানতা, কার্যকরী মৌলিক সমানতা, মেটামারিজম, গতমারিজম। এই চারটা ভালোভাবে পড়লেই গাঠনিক সমানতা থেকে যেগুলো প্রশ্ন আনসার করতে পারবে। ঠিক আছে, চলো গাঠনিক সমানতা। এবার আমরা চলে যাবো আমাদের ত্রিমাত্রিক সমতায়, যেখান থেকে প্রশ্ন আসার মানে যেখান থেকে সিকিউ আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। চলো হেডলাইন দাও, ত্রিমাত্রিক সমতা। ত্রিমাত্রিক সমতা। ত্রিমাত্রিক সমানতা মূলত 3 প্রকারের। একটা হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা। এরপর হচ্ছে আমাদের আলোক সমানতা, আলোক সমানতা। এরপর হচ্ছে তোমার কনফর্মার, 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 কনফর্মার। ঠিক আছে, এখন ত্রিমাত্রিক সমতার মধ্যে আমরা পড়ব শুধু 2টা। প্রথম 2টা পড়বো আমরা, জ্যামিতিক সমতা পড়বো আর আলোক সমতা পড়বো। কনফর্মার আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, এগুলো আমাদের এগুলো অনার্স মাস্টার্স এ পড়ে আর কি। ঠিক আছে, চলো সমতা নিয়ে ফার্স্ট। এখন তোমাদের পুরো চাইলে আমি 1-1.5 মাস শুধু সমানতায় পড়তে পারবো, তাও সম্ভব। এত কিছু আছে তো হচ্ছে আমাদের এত সময় নেই। ঠিক আছে, আমাদের আসলে অল্প সময়ের মধ্যে সবগুলো টপিক শেষ করতে হবে। এবার আসো, দেখো
সাধারণ গাঠনিক সমানতা আর ত্রিমাত্রিক সমানতার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা তোমাকে বলি। সাধারণ গাঠনিক সমানতায় আণবিক সংকেত একই থাকে, গাঠনিক সংকেতগুলো সম্পূর্ণ কি থাকে? ভিন্ন থাকে, সম্পূর্ণ ভিন্ন থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সাধারণ গাঠনিক সমানতা। কিন্তু ত্রিমাত্রিক সমানতায় কি হয়? আণবিক সংকেত একই থাকে, আবার গাঠনিক সংকেত একই থাকে। দেখো এই আমার কথা বলছি, তাহলে ত্রিমাত্রিক সমানতার বেসিক হচ্ছে এখানে আণবিক এবং গাঠনিক সংকেত একই। আণবিক ও গাঠনিক সংকেত একই থাকবে। ইন্টারেস্টিং জিনিস দেখো, কেন ইন্টারেস্টিং? নরমালি সমানতা বললে আমরা কি বুঝি? ভাই আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এটাই সমানতা। নরমালি আমাদের মাথায় এটাই আসে। কিন্তু ত্রিমাত্রিক সমানতার বেলায় আণবিক সংকেত একই থাকবে, গাঠনিক সংকেত একই থাকবে। মানে দুইটার সমানুত, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। তাইলে আবার সমানুত কেমনে হয়? এই এখন আসলে তোমাকে হচ্ছে কি করতে হবে, একটু যোগের স্ট্রাকচারটাকে একটু 3D তে বিবেচনা করতে হবে। 3D স্ট্রাকচার, আমরা যে খাতার মধ্যে স্ট্রাকচার লিখি সব তো কিন্তু 2D লিখি। এগুলো যা যা সব কি 2D না, 2 ডাইমেনশনাল স্ট্রাকচার। কিন্তু এখন আমাকে একটু প্রত্যেকটা স্ট্রাকচার একটু 3D এর দিক থেকে বিবেচনা করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে, দেখো এই তুমি লিখবা এখানে এভাবে লিখো যে কার্বনের সাথে যুক্ত মূলকগুলো ত্রিমাত্রিক অবস্থান ভিন্ন। ত্রিমাত্রিক অবস্থান ভিন্ন, ত্রিমাত্রিক অবস্থান ভিন্ন। ঠিক আছে, ভিন্ন হলে এই ধরনের সমানতার উদ্ভব ঘটে। এই ধরনের সমানতা তাহলে এখানে কি দেখো, এখানে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, বাট এখন আমাকে প্রত্যেকটা স্ট্রাকচারে কার্বনের সাথে যে মূলকগুলো থাকবে তাদের ত্রিমাত্রিক অবস্থানগুলো আমাকে দেখতে হবে। যদি তাদের ত্রিমাত্রিক অবস্থান চেঞ্জ হয় তাহলে কি এই ধরনের ত্রিমাত্রিক সমানতা আমরা দেখতে পারবো। তাহলে তিন টাইপের সমানতা আছে, জ্যামিতিক সমানতা, আলোক সমানতা এবং কনফর্মাল। আমরা জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা পড়ব। তো আজকে আমরা কোনটা পড়ব? জ্যামিতিক সমানতা পড়ব। এই দেখো, চলো আমরা আজকে শুরু করব জ্যামিতিক সমানতা। হেডলাইন দাও জ্যামিতিক সমানতা। খুবই ইজি জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা দেখো, প্রথমে আমরা লিখব জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্ত। জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্ত। লিখো এক, লিখো কার্বন কার্বন, লিখো কার্বন কার্বন বন্ধনে অক্ষ বরাবর মুক্ত আবর্তন হওয়া যাবে না।
বলছে এই বুঝো দেখো এই জায়গাটা একটু মনে এই জায়গা না বুঝলে কিন্তু সমস্যা হবে দেখো সবাই এই দেখো কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন হওয়া যাবে না এই কথাটা দিয়ে কি বলে এটা মনে করো এই দেখো মনে করো তোমার কাছে একটা কার্বন কার্বন সিগমা বন্ধন আছে ধরো এটা হচ্ছে একটা কার্বন কার্বন সিগমা বন্ধন ঠিক আছে কার্বন কার্বন সিগমা মানে সিঙ্গেল বন্ড দেখো তুমি যদি তোমার ধরো এটা হচ্ছে আমার ডান হাত আমি যদি আমার ডান হাতটাকে ফিক্স রাখি দেখো ভাই আমি যদি আমার ডান হাতকে ফিক্স রাখি আমার বাম হাতকে দেখো আমি কিন্তু খুব মানে মুক্তভাবে এরকম রোটেট করাইতে পারবো ঠিক আছে সিমিলারলি আমি যদি আমার বাম হাতকে ফিক্স রাখি তাহলে আমি আমার ডান হাতকেও কি দেখো মুক্তভাবে রোটেট করাইতে পারবো তার মানে যদি আমার কাছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেক্ষেত্রে এই বন্ধনের অক্ষ বরাবর এই গ্রুপগুলোর কি এরকম ফ্রি রোটেশন অ্যালাউড এটা পসিবল হবে ঠিক আছে এটা হবে ঠিক আছে এখন মনে করো যদি এখানে কার্বন কার্বন একক বন্ধনের পাশাপাশি একটা পাই বন্ধন থাকতো তো পাই বন্ধনে কি হয় যে অরবিটালগুলোর পাশাপাশি অধিক্রমণ ঘটে তাহলে আমি যদি এরকম একটা বন্ধন চিন্তা করি থাকি যে এরকম দেখো যদি আমি এরকম একটা তাহলে আমার যেটা কলমটা তুমি দেখতে পাচ্ছ কলমটাকে তুমি সিগমা বন্ধন চিন্তা করো এই কলমটাকে তুমি সিগমা বন্ধন চিন্তা করো এটা হচ্ছে সিঙ্গেল বন্ড আর এই যে আমার দুইটা হাত আমি টাচ করাইছি এটা হচ্ছে আমার কি পাই বন্ধন এটা আমার পাই বন্ধন এখন দেখো পাই বন্ধনের বেলায় কি ঘটবে এ ভাই তোমরা কি করতে বুঝতেছ না ভাই এটা সিরিয়াসলি জিনিস ভাই দেখো যদি এটা পাই বন্ধন হয় তাইলে আমি যদি এখন আমার বাম হাতকে ফিক্স রেখে আমি যদি ডান হাতকে এখন যেই ঘুরাইতে যাব দেখো যে ঘুরাইতে তাহলে কি হবে এই ওভারলিপিংটা নষ্ট হয়ে যাবে না এখানে অরবিটালের মধ্যে যে ওভারলিপিংটা হয় এটা কি নষ্ট হয়ে যাবে তাহলে ওভারলিপিং নষ্ট হয়ে যাওয়া মানে কি পাই বন্ধনটা নষ্ট হয়ে যাবে কিন্তু এটা কি হইতে দেওয়া যাবে বন্ধন তো ভাঙা যাবে না তোমাকে যোগটাকে ঘুরাইলে তোমাকে দুই হাত এমনি ঘুরাইতে হবে না পুরোটা একসাথে ঘুরাইতে হবে তুমি একটাকে রেখে আরেকটাকে ঘুরাইতে পারবে না তুমি ডান হাতকে রেখে বাম হাতকে ঘুরাইতে যাও বন্ধন ভেঙে যাবে কিন্তু পাই বন্ডকে তো ব্রেক হইতে দেওয়া যাবে না এই জন্য কার্বন কার্বন যদি কখনো পাই বন্ধন থাকে মানে কার্বন কার্বন যদি কখনো ডাবল বন্ড থাকে সেই ডাবল বন্ডের অক্ষ বরাবর ফ্রি রোটেশন কি নয় অ্যালাউড নয় এখানে রোটেশন কি থাকবে রেস্ট্রিক্টেড কথাটা বুঝতে পারছো এই রেস্ট্রিক্টেড রোটেশন যেখানেই থাকবে সেখানেই কোন ধরনের সমানতা দেখতে পাওয়া যায় জ্যামিতিক সমানতা দেখতে পাওয়া যায় এটা হচ্ছে জ্যামিতিক সমানতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত এখন এটা যে কার্বন কার্বন বন্ধনেরই অক্ষ বরাবর হইতে হবে ব্যাপারটা এমন নাই ক্যান বি কার্বন আর নাইট্রোজেন নাইট্রোজেন আর নাইট্রোজেন রিং এর মধ্যে হতে পারে ঠিক আছে তো বেসিক্যালি আমরা কার্বনের উপরে বেশি ফোকাস করব জিনিসটার ক্ষেত্রে তাহলে আমি কি বলতে পারবো দেখো তাহলে কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে কোথাও এই কার্বন কার্বন ডাবল বন্ডের জায়গাটাতে রোটেশন কি রেস্ট্রিক্টেড রোটেশন অ্যালাউড না ঠিক আছে বুঝছো আমার কথা তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড ক্যান শো জ্যামিতিক সমানতা ঠিক আছে এরপরে আসো কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড যদি থাকে এখানেও সেম পাই বন্ড আছে সো এখানে রোটেশন কি অ্যালাউড না কার্বন নাইট্রোজেনের বন্ধনের অক্ষ বরাবর কি রোটেশন অ্যালাউড না আরো আছে নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড ট্রিপল বন্ড সরি এরকম যদি থাকে ওকে ঠিক আছে নাইট্রোজেন ট্রিপল বন্ড থাকলে এখানেও রোটেশন কি অ্যালাউড না তো আমরা পড়ব কোনটা বলো আমরা শুধুমাত্র কার্বন কার্বন ডাবল বন্ড পড়ব আমরা শুধু এটাই পড়ব এটাই আমাদের সিলেবাসে আছে এগুলো পড়াইতে হবে সময় কম তো এগুলো আসলে স্কিপ করতে হচ্ছে আমাদের আচ্ছা তাহলে প্রথম শর্তটা ক্লিয়ার ভাই সবার বুঝছি জিনিসটা এবার আসো 2 নম্বর শর্ত আচ্ছা এই জায়গাটা একটু ফোকাস করো ধরো কোন একটা জায়গায় কার্বন কার্বন ডাবল বন্ড আছে তাহলে দেখো আমি বলি যদি তোমাকে বলে যে অমুক যৌগটা জ্যামিতিক সমানতা দেখাবে কিনা এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে সবার প্রথম তোমার কাজ কি কোথায় কার্বন কার্বন দ্বিবন্ধনটা আছে এটা আগে ফাইন্ড আউট করা এটা তোমার প্রথম কাজ করার পর দেখো যদি এখানে দুইটা কার্বন ডাবল বন্ডে থাকে তাহলে এই কার্বনের তো আরো দুইটা হাত ফাঁকা কিনা বলো
এই কার্বনের দুই হাত কি ফাঁকা, তাহলে ওই বাকি দুই হাতে কিছু জিনিসপাতি আছে, ঠিক আছে? কি আছে? ধরে নেই কার্বনের এই হাতে আছে পি, মানে একটা মূলক আছে যেটার নাম দিলাম পি, এই হাতে আছে কিউ, ঠিক আছে? এই হাতে আছে আর, এই হাতে আছে কি এস, লেটস সে কিছু কিছু জিনিসপাতি আছে। কি থাকতে পারে? পি কিউর জায়গায় কি হতে পারে? যে কোনো কিছু হতে পারে। পি কিউর জায়গায় হাইড্রোজেন হতে পারে, পি কিউর জায়গায় যে কোনো অ্যালকাইল মূলক হতে পারে, পি কিউর জায়গায় যে কোনো বেনজিন রিং হতে পারে, ঠিক আছে? যেগুলো কিছু হবে, কিছু একটা হবে। আচ্ছা, বা অন্য কোনো কিছু হতে পারে, তোমার ওএইচ হতে পারে, NH2 হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, যেগুলো কিছু হতে পারে পি কিউ আর এস এর জায়গায়। আচ্ছা, এখন এখন দেখো, জ্যামিতিক সমতা প্রদর্শনের শর্ত হচ্ছে এই পি আর কিউ, বুঝলো? পি আর কিউ কোনোভাবেই সেম হওয়া যাবে না, মানে সেম জিনিসপাতি হওয়া যাবে না। পি আর কিউ একই হওয়া যাবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে আর এবং এস কোনোভাবে একই হওয়া যাবে না। মোদ্দা কথা, একই কার্বনের দুই হাতে সেম জিনিসপাতি থাকা যাবে না। যদি একই কার্বনের দুই হাতে সেম জিনিসপাতি থাকে তাহলে ওটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, আর যদি ভিন্ন থাকে তাহলে করবে। খুবই সিম্পল দুটো শর্ত, তুমি সিম্পলি মনে রাখবা ভাইয়া, আমি কার্বন কার্বন দ্বিবন্ধনকে খুঁজবো এক, কোথায় কার্বন কার্বন ডাবল বন্ড আছে। কার্বন কার্বন ডাবল বন্ড থাকলেই যে এটা জ্যামিতিক সমতা দেখা ব্যাপারটা কিন্তু এরকমটা না। আগে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে, আগে এটা আছে কিনা চেক করব। চেক করার পর আমি এই জিনিসটা চেক করব যে একই কার্বনের দুই হাতের জিনিসপাতি যাতে কোনোভাবেই সেম না হয়, বুঝছো? একই কার্বনের দুই হাতের জিনিসপাতি যাতে কোনোভাবেই সেম না, যদি সেম না হয় তাহলেই জ্যামিতিক সমতা দেখাবে, আর যদি কোনো কারণে সেম হয়ে যায় তাহলে জ্যামিতিক সমতা দেখাবে না, ঠিক আছে? সিআরএস কি সমান হতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পি আর আর সমান হতে পারবে, পি আর এস সেম হতে পারবে, বুঝছো আমার কথা? কিউ এবং আর সেম হতে পারবে। তোমার খালি দেখতে হবে একই কার্বনের দুইটা জিনিস যাতে কোনোভাবেই সেম না হয়, ঠিক আছে? চলো এবার আমি তোমাকে एग्जांपल দিয়ে জিনিসটা বুঝাই। জ্যামিতিক সমতা বোঝানোর সবচেয়ে ইজি एग्जांपल হচ্ছে বিউটিন, বুঝছো? এটা দিয়ে সবাই বোঝায়। বিউটিন দেখো, বিউটিনের আণবিক সংকেত কি? C4H8, দেখো এটা C4H8। আমরা তিনটা স্ট্রাকচার এখানে রাখবো, তিনটা স্ট্রাকচার রাখবো আমি এখানে। দেখো এইটা, তাহলে এইটা কি আমাদের? দেখো এইখানে আমাদের এই দুইটাই কিন্তু বিউটিন, দুইটাই তো বিউটিন। এখানে তোমার ডাবল বন্ড কত নম্বর অবস্থানে আছে? এক নম্বর অবস্থানে, এটার নাম কি হবে? বিউটিন 1, বিউটিন 1। এখানে ডাবল বন্ড কত নম্বর অবস্থানে আছে? 2 নম্বর অবস্থানে আছে, এটার নাম কি হবে? বিউটিন 2, এটা হচ্ছে বিউটিন 2, ঠিক আছে? এবার আসো, এবার আমি তোমাকে কি বলছিলাম, সবার প্রথমে তোমার কাজ কি? কার্বন কার্বন ডাবল বন্ডটা কোথায় আছে ওই জায়গাটাকে ফাইন্ড আউট করা। তাহলে তুমি ওই জায়গাটা ফাইন্ড আউট করো। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড এই জায়গাটায় আছে, এখানে আছে, আর কার্বন কার্বন ডাবল বন্ড এই জায়গাটায় আছে। ওকে, আচ্ছা ওকে। এবার যেই দুটো কার্বন ডাবল বন্ডে আছে আগে তুমি তাদেরকে লিখে ফেলো, আগে তুমি তাদেরকে লিখে ফেলো। লেখার পর তাদের এই হাতগুলো এভাবে শো করো, হাতগুলো এভাবে শো করো, ঠিক আছে? দুটো হাত তুমি শো করো। শো করানোর পর তুমি দেখো এই যে কার্বনটা, এই যে এই কার্বনটা দেখো, বলো তো এই কার্বনের দুই হাতেই কে আছে? দুটো হাইড্রোজেন। এখানে এইচ, এখানে এইচ, ঠিক আছে? এইচ আছে। এবার এই কার্বনে আসো, এই কার্বনের এক হাতে আছে এইচ, আর আরেক হাতে কি পুরো CH2 CH3 জিনিসটা আছে আরেক হাতে। তাহলে কিভাবে লেখা যায়? CH3 CH2 লেখা যাবে না? লেখা যায়, ঠিক আছে? লেখা যায়। মানে তাহলে দেখো এখন আমরা কি করলাম, আমরা
জ্যামিতিক সমতার প্রথম শর্ত এখানে পালন হয়েছে কিনা? হয়েছে। ঠিক আছে, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ওকে, ভালো কথা। কিন্তু দেখো তো এই কার্বনটার দুই হাতে কি সেম জিনিস না? এই কার্বনটার ধরো তুমি এটাকে ধরো পি, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা কি এস। এবার তুমি লিখতে পারো এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। হ্যাঁ, দেখো আর আর এস সেম হয়ে গেছে। এর অর্থ কি? এই বিউটিন ওয়ান যৌগটা জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না। ঠিক আছে, জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না, এটা জ্যামিতিক সমতা দেখাবে না, জ্যামিতিক সমতা দেখাবে না। বুঝছি? সহজ। এবার আসো এইটা বিউটিন 2 তে আসো, বিউটিন 2 তে আসো। দেখো কার্বন কার্বন ডাবল বন্ড এখানে আছে, ওকে। আগে ওই দুটো কার্বন লিখে ফেলো, দুইটা হাত তুমি এভাবে শো করা, ওকে, শো করাইলাম। দেখো এই কার্বনের একাধিক কি আছে? হাইড্রোজেন আছে না? লিখো হাইড্রোজেন, ওকে। আর একাধিক কি আছে? মিথাইল, ওকে। এই কার্বনের একাধিক কি আছে? হাইড্রোজেন, আর একাধিক কি আছে? মিথাইল, ওকে। মানে দেখতে পাচ্ছি আমরা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, মানে জ্যামিতিক সমতার প্রথম শর্ত পালন হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি একই কার্বনের দুইটা গ্রুপ সেম না, তাহলে এখানে এই সিএসটি এরা ভিন্ন, এখানে এই সিএসটি এটাও ভিন্ন, তাহলে আমার এই গঠনটা জ্যামিতিক সমতা দেখাবে, জ্যামিতিক সমতা দেখাবে। এখন চলো আমি এখানে একটু মডিফিকেশন আনি। কি মডিফিকেশন? আমি একটা কাজ করি, আমি কার্বন কার্বন ডাবল বন্ড লিখি, লেখার পর দেখো আমি আমার স্ট্রাকচারে লেফট হ্যান্ড সাইডটাকে পুরোপুরি একই রকম রাখি, একই রকম রাখলাম, বাট এবার আমি আরেক সাইড একটু চেঞ্জ আনলাম। কিরকম চেঞ্জ? আমি মিথাইলটাকে উপরে দিলাম, এইচটাকে নিচে দিলাম। দেখো এই কাজটা করার কারণে কিন্তু দুইটা স্ট্রাকচারের গাঠনিক সংকেতে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, বুঝছো? গাঠনিক নো স্ট্রাকচারাল চেঞ্জ, কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হইছে, কোনো গাঠনিক চেঞ্জ হইছে হয় না। কিন্তু কিন্তু এখানে কি চেঞ্জ হইছে? এখানে বড় ধরনের পরিবর্তন হইছে। সেটা কি? এইখানে মিথাইল নিচে ছিল, এইখানে মিথাইল কি উপরে। তার মানে এই হাইড্রোজেন আর মিথাইলের যে ত্রিমাত্রিক অবস্থান 3D পজিশন, এটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আপাত দৃষ্টিতে খুব বড়সড় চেঞ্জ মনে না হলেও এটা কিন্তু মাইক্রোস্কোপিক স্কেলে এটা অনেক হিউজ একটা চেঞ্জ। এই দুইটা স্ট্রাকচারের ভৌত রাসায়নিক ধর্ম পুরোপুরি আলাদা, কিচ্ছু মিল নাই। দেখো আণবিক সংকেত সেম, আবার কি গাঠনিক সংকেত সেম কিনা? দুটো স্ট্রাকচারই দুইটাই কিন্তু সেম, কিন্তু কার্বনের সাথে মানে যে দ্বিবন্ধনে থাকা কার্বনের সাথে যুক্ত মৌলগুলোর ত্রিমাত্রিক অবস্থান কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে না? মিথাইল এখানে নিচে ছিল, মিথাইল এখানে কি উপরে চলে গেছে। তো এর জন্য এই দুটো স্ট্রাকচারের ভৌত এবং রাসায়নিক ধর্মে হিউজ একটা কি পরিবর্তন চলে আসবে। এটাই হলো তোমার কি মানে ত্রিমাত্রিক সমানতা, মানে ত্রিমাত্রিক অবস্থান চেঞ্জ হয়েছে। এখন ব্যাপারটা বুঝো। এখন প্রথমত এটা আমরা বুঝে গেছি যে এই স্ট্রাকচারটা জ্যামিতিক সমতা দেখাবে, এটা আমি কনফার্ম যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এবং একই কার্বনের দুইটা গ্রুপ ডিফারেন্ট, ওকে। জ্যামিতিক সমতা দেখাবে, এটা আমি শিওর হয়ে গেলাম। এখন এই জ্যামিতিক সমতা দেখানোর পর এখন এই জ্যামিতিক সমতার মধ্যে আমাকে আবার কিছু ক্লাসিফিকেশন করতে হবে। কিরকম? দেখো এখানে দুইটা হাইড্রোজেন কি একই পাশে না, মানে দুইটা হাইড্রোজেনই উপরে, দুইটা হাইড্রোজেনই উপরে, এখানে দুইটা মিথাইলই কি বলো নিচে, ওকে। তাহলে যদি একই জাতীয় গ্রুপগুলা একই পাশে থাকে, একই জাতীয় গ্রুপগুলা যদি দুইটা হাইড্রোজেন এখানে উপরে, দুইটা মিথাইল এখানে কি নিচে, মানে দুইটা মিথাইল একই পাশে আছে, দুইজনই নিচে, দুইটা এইচ উপরে আছে, মানে দুইজনই একই পাশে আছে।
তখন এই ধরনের জ্যামিতিক সমতলকে তুমি বলবা সিস সিস বিউটিন 2, এটার নাম হবে সিস বিউটিন 2, সিস বিউটিন 2। সিস মানে হচ্ছে একই পাশে, সিস মানে একই পাশে। এবার এখানে আসো, এখানে আসো, দেখো এখানে একটা হাইড্রোজেন উপরে আর একটা হাইড্রোজেন কোথায়? নিচে। একটা মিথাইল নিচে, একটা মিথাইল কোথায়? উপরে। তার মানে একই জাতীয় মূলকগুলা বা একই জাতীয় গ্রুপগুলো বা কি বিপরীত পার্শ্বে কি অবস্থান করতেছে, একটা উপরে আর একটা নিচে। যদি এরকম হয় তখন এই ধরনের জ্যামিতিক সমতলকে তোমরা বলা হয় ট্রান্স। এটাকে বলবো ট্রান্স বিউটিন 2। তাহলে আমরা এটা বলতেছি এইটা জ্যামিতিক সমতা দেখাবে, এটা জ্যামিতিক সমতা দেখাবে, জ্যামিতিক সমতা দেখাবে। তাহলে আগে ডিসাইড করতে হবে জ্যামিতিক সমতা দেখাবে কি দেখাবে না। না দেখাইলে তো নাই, না দেখাইলে তো কাহিনী কাচ্চা কাহিনী ওখানেই খতম। কিন্তু যদি দেখায় তখন আবার কয়টা ভাগ? দুইটা ক্লাসিফিকেশন, একটা দেখাইতে হবে সিস, একটা দেখাইতে হবে কি ট্রান্স। সিস ট্রান্স, সিস মানে একই পাশে, ট্রান্স মানে কি বিপরীত পাশে, ট্রান্স মানে বিপরীত পাশে। ওকে, এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটাই আসবে, এই বিউটিন 1 আর মানে উদ্দীপক থেকে তোমাকে বিউটিন 1 আর বিউটিন 2 আইডেন্টিফাই করতে হবে। তারপরে বলবে যে উদ্দীপকের অমুক দুটি যৌগের কোনটি জ্যামিতিক সমতা দেখাবে বিশ্লেষণ করতে। আচ্ছা, তাহলে এটা আমরা এখন আমরা চলো আমাদের আরো কয়েকটা আমরা প্র্যাকটিস করতে হবে। আমাদের হচ্ছে জিনিসগুলো ক্লিয়ার হবে। এই লেখাটা কে পারে? এই সালাউল বল, এটা এই সালাউল বলো তো। বলো সালাউল, এই যৌগটা জ্যামিতিক সমতা দেখাবে কিনা বলো তো? দেখাবে? কেন দেখাবে? আচ্ছা দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড এখানে আছে, ওকে। এবং তুমি দেখো, তুমি যদি স্ট্রাকচারটা আঁকো, কার্বন কার্বন ডাবল বন্ড দুইটা দেখাইলাম, বলো এই কার্বনের এক হাতে কি আছে? এইচ আছে, আর এক হাতে কি আছে? মিথাইল আছে না? মিথাইল আছে। আর এই কার্বনের হাতে একটা এইচ আছে, আর এক হাতে কি আছে? পুরো CH2 CH3 আছে, এভাবে লেখা তুমি এটাকে CH3 CH2। আচ্ছা, এখন আমাকে বলো দেখি এটা সিস হবে নাকি ট্রান্স? সিস এখন গ্যাঞ্জাম লাগবে। ট্রান্স হবে। কেন গ্যাঞ্জাম লাগবে? কারণ আগে তো নিচেরটা ছিল তোমার কি সিসের ক্ষেত্রে উপরে দুটো এইচ ছিল, নিচে দুটো মিথাইল ছিল, কিন্তু নিচে তো এবার অ্যালকাইল মূলকগুলো ভিন্ন। এখন তুমি সিস ট্রান্স কিভাবে নির্ধারণ করবা? সমস্যা হলো না? অ্যাকচুয়ালি এইটাকে সিস সমানও বলাই যাবে না, সিস সমানেরও বাপ আছে। হ্যাঁ, সিস সমানু এবং ট্রান্স সমানেরও উপরে আরেকটা ক্লাসিফিকেশন আছে, বাট এটা তোমাদের সিলেবাসে হচ্ছে যে নাই। ওটাকে বলে ইজেড সমানু। টাইম নেই, পরে দিন এটা করব। এরপর আছে C90 কারণগুলো আছে। দেখো, যদি এই ধরনের সিচুয়েশন আসে তুমি কি করবে আমি বলি, তুমি খালি হাইড্রোজেন দুটো দেখবা, যদি দুইটা এইচ সেম সেটে থাকে ওটাকে সিস ধরবা, ঠিক আছে? দুইটা এইচ সেম সেটে থাকলে কি সিস ধরবা, এটা সিস, এটা হচ্ছে সিস সমান।
কিছু করার নাই, আপাতত এখন জোড়া তালি দিয়ে পরীক্ষাতে আনসার করতে হবে, কারণ সিস্টেমের উপরে সমাধান কোনো সিলেবাস নাই, এই জন্য এটা আসলে ওটাতে আমরা ফোকাস করব না। দেখো এটা সিস হবে। এই ট্রান্স কেমনে বানাবো এখান থেকে বলো, এই ট্রান্স কেমনে বানাবো? দেখো সিস থেকে ট্রান্স কেমনে বানাতে হয় শিখে নাও। তুমি কি করবা, তুমি তোমার স্ট্রাকচারের যে কোনো এক পাশ তুমি ফিক্স রাখবা, হয় বাম পাশ না হলে ডান পাশ তুমি নির্দিষ্ট রাখবে। তুমি বাম পাশটাকে ফিক্স রাখো। তুমি বাম পাশে কি আছে, বাম পাশে তোমার H আছে, এখানে তোমার আছে কি ইথাইল C2H5 আছে, আর এই পাশে চেঞ্জ করো, এখানে তুমি মিথাইলটাকে উপরে নিয়ে যাও, হাইড্রোজেনটাকে নিচে নামাও। তাহলে এবার তুমি দেখতে পাচ্ছ দুইটা হাইড্রোজেন অপোজিট সাইডে, যেটা কি ধরবো ট্রান্স, এটা হচ্ছে ট্রান্স সমান। চলো আমরা আরো একটা প্র্যাকটিস দিয়ে আরেকটা দেই, এটা সবাই লিখো, এটা নিজেরা বের করো। এটা জন্য বের করো সবাই সিস্টেমস। এই বসুলে কি সিস্টেমস বাকি শুনতে গেলে চাকরি আজকে করে বাধা দিতে করতেছি। ভাই আমার বের করো এটা সিস্টেমস বের করো এখান থেকে। আগে কি করছ না আর সিসও আসবে ট্রান্সও আসবে, দুইটাই বের করো, স্ট্রাকচার দুইটাই লিখো। ভাই এগুলো এইভাবে দেখলে পারবো না, এগুলো খাতা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, পরে এক্সামে আনসার করতে গেলে হাতই চলবে না। এগুলো কোশ্চেন কি দিবে, কি এটা দিয়ে কোশ্চেন কি দিবে? বলবো যে উদ্দীপকের জগৎটি জ্যামিতিক সমৃদ্ধ প্রদর্শন করবে কিনা বিশ্লেষণ করবে। হ্যাঁ এগুলো কি বেশি পড়ে? অবশ্যই, কি বলছে ভাই 5 স্টার টপিক। হ্যাঁ হ্যাঁ আছে তো, এটা সিস ট্রান্সটা লিখো। ট্রান্স কিভাবে বের করতে বলছি, এক পাশ ফিক্স রেখে আরেক পাশে চেঞ্জ আনলেই হবে, এক পাশ ফিক্স রেখে আরেক পাশে উল্টাপাল্টা করে দাও। এ বারিকাস নাও, আর কয় উঠছে বারিকাস নাও। বারিকাস নাও, এগুলো বারিকাস। যেগুলো দিচ্ছি এখান থেকে কমন পরীক্ষা আমার হাতে করে দিচ্ছি ভাই কেমনে নিতে আমি এটা টমাক। এগুলো সিস্টেমস থেকে নিয়ে আসো। সবগুলো একটু নিয়মে ভাইয়া সবাই কি
আর